80% এনসিপির মধ্যে জামাত শিবিরের নেতৃবৃন্দ ঢুকিয়ে দিল। ওই যে ওই পলিসির জায়গা থেকে যে এনসিপিকে আমাদের থেকে বড় হতে দিব না। কিন্তু এনসিপি আর জামাত শিবির তো এক না। তারা তো আমরা জানি যে এনসিপি একটা আন্দোলনের ফলে তৈরি হওয়া একটা মানে নতুন বন্দোবস্তের একটা দল, যে কিনা আমাদেরকে আশা ভবিষ্যৎ দিবে, যাদের মাধ্যমে আমরা আসলে নতুন একটা দেশ পাবো, নতুন একটা জাতি পাবো। তারা আমাদেরকে আলোকিত করবে, এনলাইটিং একটা পাওয়ার, যাদের মধ্যে যারা জেনজির মধ্যে তারা আছে, তারা আসলে সবাইকে তারা পরিচালিত করবে, এরকম একটা আলোকিত একটা গ্রুপ হচ্ছে এনসিপি। তো আর জামাত ইসলামী তো ভিন্ন। কিন্তু তাহলে জামাত ইসলামের কথা আমরা এনসিপির মুখ দিয়ে কেন শুনতে পাচ্ছি? দেখেন, আমাদের খুব দুর্ভাগ্য, নেপালে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতা এসেছে না, বাংলাদেশে কেন আসলো না? আমি মনে করি যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা হতো তাহলে এদেশের হয়তো ভিন্ন প্রেক্ষাপট আমাদের দেখা লাগতো। কিন্তু ওই যে তারা ভুল করলো, ক্ষমতার স্টেক নিতে হবে, নির্বাচন ছাড়া একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, সেই সরকার সংস্কারের নামে, বিচারের নামে তারা একটি দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে এবং এই দীর্ঘ সময়ে আমাদের ক্ষমতার স্টেক আমরা তৈরি করব। দেখেন, নাহিদ ইসলাম তিনি কিন্তু ক্ষমতায় থেকেই দল গঠন করেছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ নাহিদ ইসলাম দল গঠনের সময় তার মন্ত্রীপাড়ায় যে বাসভবন ছিল সেখানে আমাদেরকে অসংখ্যবার ডেকেছেন, বৈঠক হয়েছে, কথাবার্তা হয়েছে। তো সেই সময় তিনি আসলে ওই পদে থেকেই দল গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন, বিভিন্ন দল, সংগঠন, ব্যক্তি তাদেরকে নিয়ে সমন্বিতভাবে। তো নাহিদ ইসলাম যে সময় দল গঠন করলেন তার আগে তো পদত্যাগ করলেন, তাই না? দল গঠিত হয়ে গেল, এরপরে দেখবেন যে এই দল বাংলাদেশে যে একটি সম্ভাবনা, যেটা আপনি বললেন যে এই দল তো আমাদেরকে পথ দেখাবে, নতুন শক্তি যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জামাত ইসলাম মনে করলো যে বিএনপি বড় একটি দল, বিএনপির মতন বড় হওয়া আমাদের পক্ষে সম্ভবপর নয়, কিন্তু এই মুহূর্তে আমরা সেকেন্ড লার্জেস্ট পার্টি, অর্থাৎ আমরা দ্বিতীয় বৃহত্তম দল। যদি এনসিপি এখন সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব থাকে না। ওই যে এনসিপি গঠন শুরু হলো, গঠনের প্রক্রিয়া, সেই সময় থেকে শিবিরের সাবেক নেতৃবৃন্দ, জামাত শিবিরের সাবেক নেতৃবৃন্দ, কর্মী বা বর্তমানে যারা আছে তাদেরকে এনসিপির মধ্যে ঢুকিয়ে দিল। এটা কি গুপ্ত? আমি আসতেছি, এটাও গুপ্ত পলিসি, ঢুকিয়ে দিল। এখন যেটি হলো, দেখেন, পরবর্তীতে যেটি হলো তাদের মধ্যে জামাত শিবিরের বলাইটা বেশি। হ্যাঁ, এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ তারা হয়তো জামাত শিবিরের সাথে সম্পৃক্ত না, কিন্তু 80% এনসিপির মধ্যে জামাত শিবিরের নেতৃবৃন্দ ঢুকিয়ে দিল। ওই যে ওই পলিসির জায়গা থেকে যে এনসিপিকে আমাদের থেকে বড় হতে দিব না। এবং দেখেন, আমরা দেখলাম পরবর্তীতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এটা বুঝেছিল, তারা এই পলিসি বুঝে ফেলালো। তো যে কারণে অনেককে বাদও দিয়েছে, কিন্তু নানানভাবে নানান কৌশলে বাদও দিয়েছে। তো একটা সময় আর আসলে এই কৌশলের সাথে এনসিপি পেরে দেয়নি, কারণ যে ছেলে ছাত্র দল করে বা অন্য দল করে সে তো আর এনসিপিতে যাচ্ছে না। এখন সাধারণ মানুষ সবাই তো আর পলিটিক্স করবে না, তাহলে লোক কই থেকে আসবে? সুতরাং তারা বাধ্য হয়ে জামাত এবং শিবিরের যারা আসতে চাইলো তাদেরকে অ্যালাউ করলো এবং তাদের নিয়ে এখনো পর্যন্ত পলিটিক্স করতেছে। দেখবেন যে ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন বা এই সময়ের আগে পরে এনসিপির মধ্যে জামাত শিবিরের মধ্যে ব্যাপক মতপার্থক্য, যেটা আমরা দেখেছি যে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল তিনি পর্যন্ত বলেছেন যে বাপের থেকে বড় হইতে চেয়েও না। নানান সমালোচনা, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে জামাত ইসলাম ভারতের তৈরি করা একটি দল, এমনকি হাসনাত তিনি বলেছেন যে জামাত ইসলাম কি ইসলামিক দল, প্রশ্ন করেছেন। তো এই বিতর্কগুলো আমরা দেখেছি। তো এই যে আপনার মানে এনসিপির যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু এরকম তাদেরকে বিতর্কিত করা নানানভাবে, তারপরে তাদের মধ্যে ঢুকে পড়া, এই সম্ভাবনাটা অনেকটা আসলে আমার কাছে মনে হয় দুর্বল হয়ে গেল। তো যখন নির্বাচনের সময়টা আসলো তখন দেখেন এনসিপি চেয়েছিল বিএনপির সাথে জোট করতে, এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, যদিও তাদের ওই যে 80% কর্মী তারা কিন্তু বারবার চাচ্ছিল যে জামাতের সাথে জোট করুক, কিন্তু এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ দেখলো না, আমরা তো আসলে কোনো ইসলামিক দলের সাথে বা 71-এর দায়েসে এরকম কোনো দলের সাথে জোট করতে পারি না। যে কারণে নাহিদ ইসলাম বলেছিল যে এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, এবং এ ধরনের নানান বক্তব্য কিন্তু আমরা দেখেছি নাহিদ ইসলামের পক্ষ থেকে। ও আরেকটা কথা বলেছিল যে যাদের ঐতিহাসিক দায় আছে তাদের সাথে আমরা জোট করব না। তার মানে শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে ফেলিয়েছিল জামাতের সাথে জোটে যাবে না। কিন্তু এরপরে কেন্দ্রীয় কমিটির মিটিং ডাকলো, ওই যে জামাতের যে পলিসি, যেহেতু 80% তারা, তো এই মিটিংয়ে ভোটাভুটি হলো। তো ভোটাভুটি হয়ে সবাই তো বিএনপির সাথে ম্যাক্সিমামে যেতে চায় না, সবাই জামাতের সাথে যেতে চায়। ওই যে জামাতের শুরুর পলিসি,
এখন এই পলিসি অ্যাপ্লাই করার কারণে এনসিপির ওই যে স্বতন্ত্র রাজনীতি সেই সম্ভাবনাও নষ্ট হলো, আবার যে বিএনপির সাথে যেতে চেয়েছিল সেটিও পারলো না। আরেকটি ব্যাপার ছিল, সেটি হলো যে বিএনপির সাথে যাওয়ার সিদ্ধান্ত তারা অনেক পরে নিয়েছিল, যে সময় নিয়েছে সে সময় আসলে বিএনপি তার প্রার্থীগুলো ইতিমধ্যে ঘোষণা করেছে। তো এই বিষয়ে বিএনপির একজন খুবই মানে গুরুত্বপূর্ণ নেতা এবং শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, তার সাথে আমি কথা বলছিলাম। আমি বলছিলাম যে ভাই, তাদেরকে নিয়ে নেন, যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের অনেকগুলো আসন যদি দেওয়া যায় নিয়ে নেন। তো তিনি বললেন যে দেখো রাশেদ, এটা যদি তারা আগে বলতো, আমরা আগে অনেক চেষ্টা করেছি, কিন্তু তাদের কর্মীবৃন্দ নেতৃবৃন্দ জামাত শিবিরের বাইরে আসতেই চায়নি। এখন শীর্ষ নেতৃবৃন্দ আসতে চায়, কিন্তু আমরা আসন ঘোষণা করে ফেলিয়েছি, আর আমাদের দল তো আসলে মধ্যপন্থী দল, তুমি তো জানোই এই দেশের কালচার কেমন। তো আমরা এখন যদি আসন ছাড়ও দিই, সেক্ষেত্রে অনেক সময় অনেকে বসবে না। তো সেক্ষেত্রে এনসিপি আমাদেরকে বলবে যে আমাদের সাথে আমাদেরকে নিয়ে মুনাফিকি করেছে, তারা বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। তো এই তকমা আমরা আসলে নিতে চাই না। সর্বশেষ তারা বলেছিল যে আমরা হয়তো সব মিলিয়ে 4টা আসন আমরা ছাড়তে পারবো। মূলত এই যে বিএনপির সাথে গেল না, বিএনপি আসলে বেশি আসন ছাড়তে পারে নাই, মাত্র 4টা আসন ছাড়ার ব্যাপারে সম্মত হয়েছিল। আর এদিকে জামাত ইসলাম তো আসন নিয়ে বসে আছে। জামাত ইসলাম তো 100 আসন দিয়ে দিলেও সমস্যা নাই, তাই না? কারণ জামাত ইসলাম জানে যে আমি তো ক্ষমতায় যাব না। তো সব মিলে আসনও দিয়েছে এবং টাকাও দিয়েছে, সব মিলে এনসিপি সেখানেই গিয়েছে। আর বিএনপি তো টাকাও দিত না, আর বেশি আসনও দিতে না চায়। এটা